আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়ক এবং সারা দেশের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবরোধ কর্মসূচি বাংলা ব্লকেড ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ অবরোধ করে এই ঘোষণা দেওয়া হয়। সেই সাথে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূর্ব ঘোষিত আজকের ধর্মঘট সফল করতে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। বিকাল ৩টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাপ্তাহিক ছুটির দিনে শাহবাগ অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী। আমি জানি না আমার চাকরি হবে কিনা, কিন্তু আমার আর 5টা মেধাবী ভাই এখানে বসে আছে যাদের চাকরির অনেক দরকার। 56% যদি মেধা শূন্য করেন তাহলে আপনার দেশের 50% মেধাবী থাকবেই না। তো বাংলাদেশকে একটা ভবিষ্যৎ অমেধাবী, অযোগ্য, তারপরে কোটাদারি, সুবিধারী মানুষের দ্বারা কি বাংলাদেশ পরিচালিত হবে? এটা সেই পাকিস্তানি আমলের মতো হয়ে যাচ্ছে, যে টোটালি একটা নির্দিষ্ট মানুষ সবকিছু পাচ্ছে কিন্তু সাধারণ মানুষের উপর বৈষম্য করা হচ্ছে। 1 ঘন্টারও বেশি সময়ের অবরোধে আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। শাহবাগ, সাইসলেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেড কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আছেন তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। নিজেদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে অভিভাবক ও সাধারণ মানুষকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। ব্রেইন দেশের বাইরে চলে যাচ্ছে মেধাবীরা, কারণ আপনি 48 বা 44%-এর মধ্যে আপনাকে ফাইট করতে হচ্ছে। সমাজের এই ন্যায্য আদায়ের পক্ষে ছাত্র সমাজ কোনো বাধাই মানবে না। আমরা এই অবস্থানে থাকবো, আমাদের সিদ্ধান্তে আমরা অবিচল থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের পক্ষে রায় না আসছে। এই আন্দোলন জোরদার হলে ইনশাআল্লাহ আমাদের দাবি পূর্ণ হবে। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করে ছাত্রছাত্রীরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতার সাথে বিএনপি একমত, এমনটা উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারেরও আহ্বান জানান মির্জা ফখরুল। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে আবারও চলছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবি তুলেছে তারা। এমন প্রেক্ষাপটে সচেতন রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার অবস্থান থেকে এই দাবিকে যৌক্তিক বলে মনে করে, বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য, আর যে আপনার শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় জোর 5 to 10% হতে পারে। এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা সমর্থন করব না। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতিকে যৌক্তিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই স্কিম চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া, এরকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার, জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করব।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান মির্জা ফখরুল। আমরাও তাকে অভিনন্দন জানাচ্ছি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু, এমনটা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী কখনোই ভারত সফরে গিয়ে খালি হাতে ফেরেননি। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষক ও কোটা বিরোধী আন্দোলনে ভর করেছে। মইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে 7 দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ভারত সফর নিয়ে বিএনপির নানা মন্তব্যের জবাব দেন। বিগত দিনের বাংলাদেশ ভারত সুসম্পর্কের নানা অর্জন তুলে ধরে তিনি বলেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। 25 বছরের মৈত্রী চুক্তি, এই চুক্তিকে তারা বলছে গোলামের চুক্তি। তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি। খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। দেখুন, চীন সফরে যাচ্ছেন, চীনের সাথে আমরা আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে আর কোটা বিরোধী আন্দোলনে ভর করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আন্দোলন করতে পারেন, এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে, খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে। এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ওই চুক্তি পুরোপুরি বাস্তবায়নে এখনো সময় লাগবে, কারণ সেখানে ভূমি সংক্রান্ত সমস্যা রয়েছে যা সহজে সমাধান করা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আজকের শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার টুঙ্গিপাড়ায় জিডি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের স্বাধীনতা এবং ভালো কাজ সম্পর্কে জানান ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1915 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পড়াশোনা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্মৃতি বিজড়িত এই স্কুলে আসলেন কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে তাদের বিদ্যালয়ে স্বাগত জানায়। বঙ্গবন্ধু কন্যাও পরম মমতায় তাদেরকে কাছে টেনে নেন। প্রায় ঘণ্টাখানেক শিশুদের সাথে সময় কাটান তিনি। এ সময় প্রধানমন্ত্রী এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন, উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্নারের। শিশুদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে 75-এর পর দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শিশুদের শুভকামনা জানিয়ে সরকার প্রধান বলেন, তারাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সেভাবেই তাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করার তাগিদ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে।
তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। সাবেক আইজিপি বেনজির আহমেদের ডুপ্লেক্স বাংলো বাড়ি সিলগালা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। একই সাথে 24 কাঠা জমিও জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে শনিবার বিকেলে এই জব্দ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও দুদক কর্মকর্তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশের আইজি হিসেবে বেনজির আহমেদের ক্ষমতা ছিল দেশ জুড়ে, তেমনি অবৈধ আয়ে গড়া সম্পদও ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন জেলায়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বান্দরবান, রূপগঞ্জ, পূর্বাচল, গুলশানে 250 একর জমি, রিসোর্ট, ডুপ্লেক্স বাড়ি ও ফ্ল্যাট জব্দ করে প্রশাসন। সবশেষ শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটিতে বেনজিরের ডুপ্লেক্স বাড়িতে যায় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। আদালতের নির্দেশে দৃষ্টিনন্দন ও আলিশান এই বাড়ি এবং 24 কাঠা জমি জব্দ করা হয়। সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এসব সম্পদ গড়েছেন বেনজির আহমেদ, এমন অভিযোগে তদন্ত শুরু করে দুদক। ব্যাখ্যা জানতে বেনজির ও তার পরিবার সদস্যদের তলব করা হয়। হাজির না হওয়ায় তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারকে বিচলিত করার উদ্দেশ্যে মাধ্যমিক শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এতে জড়িত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। এমন দাবি করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চেয়ারম্যান মোহাম্মদ মশিউজ্জামান। এদিকে নতুন মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন চেয়েছেন অভিভাবকরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। নতুন কারিকুলামে গত 3 জুলাই থেকে সারা দেশে শুরু হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। তবে পরীক্ষার প্রশ্ন আগের রাতেই পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইন্টারনেটে মিলছে প্রশ্নের সমাধানও। পরীক্ষার আগের দিন রাতে যে আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি, এই জিনিসটা একটু অনেক খারাপ। যে আমরা সারা বছর পরে এসে যদি পরীক্ষার রাতে যদি প্রশ্নটা দিয়ে দেয়, তাহলে তো আমাদের আর কম্পিটিশনের দিকটা হচ্ছে না। আমরা প্রশ্ন পাচ্ছি, বাট প্রশ্ন কিছুই বুঝতে পারি না, তো বাসায় এরকমভাবে এই জন্য প্র্যাকটিস করা হয় না। আমরা আগের দিন প্রশ্ন পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা হয়তো আগেই প্রস্তুতি নিয়ে আসতেছি, সেটা থেকে আমরা দেখে দেখে লিখতেছি। আবার অনেকে দেখা যাচ্ছে একদমই কপি করে নিয়ে আসতেছে, সেটাই একদম দেখে দেখে লিখে দিচ্ছে। পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, নতুন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমেছে। তবে ভিন্ন মত অনেক শিক্ষকের। ওরা যথেষ্ট উৎসাহ নিয়ে আমাদের এখন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছে। অনেকগুলো ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকে, বিভিন্ন প্রকার জিনিস উপকরণ তৈরি করা থাকে, ওইগুলো নিয়ে সুন্দর করে বাসায় বানিয়ে তারা নিয়ে আগে যদি পেয়ে যায়, আগে বলে দেয়, তাহলে যে চিন্তা থেকে এটা করা, সে নিজে বিশ্লেষণ করবে, শিখবে, কথা বলবে, তাহলে তো এটা আর হবেই না। পরীক্ষার আগের দিন একটা প্রশ্ন চলে আসলো ইউটিউবে, তারপরে বাচ্চারা ওইটা সার্চ করে উত্তর রেডি করলো, উত্তর রেডি করে সেটা আইসা আবার নিজেরা শেয়ার করলো। এইটা কি ধরনের পরীক্ষা আর কি ধরনের মূল্যায়ন, এটা আমরা এখনো বুঝতে পারতেছি। এনসিটিভি চেয়ারম্যান জানান, কিছু শিক্ষক পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে দিচ্ছে। তবে মূল্যায়নের যে পদ্ধতি, তাতে আগে প্রশ্ন পেলেও সমস্যা নেই। শুধু প্রধান শিক্ষকের আইডি দিয়ে ঢুকলে সেটা ডাউনলোড করা যাবে, দেখা যাবে, অন্যরা ঢুকেও সেটা দেখতে পাবে না। এখন প্রধান শিক্ষক সেটাকে ডাউনলোড করে যদি ফেসবুকে দিয়ে দেয়, এটা কি প্রধান শিক্ষকের একটা দায়িত্বের কাজ? প্রশ্ন আগে পেলেও কি আসলে শিক্ষক? আমার কোনো সমস্যা নাই। আমার যদি সোশ্যাল মিডিয়াতে যদি এইটার সমাধান দিয়ে দিচ্ছি বলে যদি কেউ পোস্ট না দেয়, তাহলে আমি এখনো আমার ওয়েবসাইটে সমস্ত প্রশ্ন
আপ করে দেব। সুতরাং এটা গোপন কিছু জিনিস না। প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বার্থান্বেষী মহলকে আর সুবিধা না দিয়ে সরকারের উচিত লুটপাট দুর্নীতি বন্ধে অগ্রাধিকার দেয়া। বাজেট বিষয়ক অনলাইন আলোচনায় এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর অদিউল আলম মজুমদার। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত সম্ভব হবে না। হাসানুল শাওনের রিপোর্ট। এবং কর্মকুশল সুবিধা অন্যদিকে বাজেট এবং আগামী দিনের অর্থনীতি বিষয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এই অনলাইন আলোচনা, যাতে অর্থনীতিবিদরা বলেন চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায় সহ নানা ক্ষেত্রে সরকার অবাস্তব লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়া আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন আলোচনার বক্তারা। যেখানে দেখবেন যে রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি আছে, সেখানে কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল থাকে এবং সেগুলো ঠিক মতো কাজ করে না। এবং যেহেতু রাজনীতির বাইরে না, তো রাজনৈতিক অর্থনৈতিক এমন একটা পরিবেশ, সেখানে অর্থনৈতিক নীতিমালাগুলি প্রথমত দুর্বল কিংবা নীতিমালাটার মধ্যেই ঘাটতি থাকে, এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা বাস্তবায়নের ক্ষেত্রেও। বক্তারা আরও বলেন, জনগণকে বিভ্রান্ত না করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নীতি গ্রহণ করতে হবে সরকারকে। আমাদের অগ্রাধিকার হওয়া উচিত যে লুটপাট, দুর্নীতি এগুলো বন্ধ করা। আমাদের অগ্রাধিকার হওয়া উচিত বৈষম্য, যে বৈষম্য এখন সৃষ্টি হচ্ছে ব্যাপকভাবে, তার অবসান ঘটানো। আর যেখানে আইনের শাসন নেই, যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নেই, স্বচ্ছতা জবাবদিহিতার কাঠামো সম্পূর্ণ ভেঙে গিয়েছে। যেহেতু বাজেটটা ছকবাঁধা এবং এতে বাস্তবতা ভিত্তিক নয়, তাই এখানে বিভ্রান্ত করার সুযোগ আছে। স্বার্থান্বেষীদেরকে এই যে সুযোগ দেওয়ার, সেই সুযোগ আমরা দিতে পারি, কিন্তু আমরা ওই যে জনগণকে বিভ্রান্ত করছি একই সাথে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো রপ্তানি সহ আর্থিক খাতের বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে অভিযোগ করে সব ক্ষেত্রে সঠিক তথ্য নিশ্চিতের তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়াকে যে কোনো মূল্যে মুক্ত করতে হবে। তার মুক্তির ওপর নির্ভর করছে এই দেশের মানুষের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব। শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের খন্দকার দেলোয়ার হোসেন ল কলেজ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বিএনপির ঢাকা বিভাগীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির এ সময় বক্তব্য দেন। আমার নেত্রী আজকে জেলে বন্দী, আমার নেত্রী আজকে অসুস্থ। এই অবস্থায় আপনাদের মতো ভাইয়েরা আর আমাদের মতো মুরব্বী যদি বসে থাকি, তাহলে দেশ নেত্রী কোনোদিন মুক্তি পাবে না, এই দেশের গণতন্ত্র মুক্তি পাবে না, এই দেশের মানুষ কোনোদিন মুক্তি পাবে না, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব কখনো টিকে থাকবে না। বিএনপি নেতারা কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিএফইউজে আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের পর বিএনপি নেতারা বলেছেন সরকার নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এবার চীন সফরের পর হয়তো বলবেন চীনের কাছেও দেশ বিক্রি করা হয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে একের পর এক মিথ্যা কথা বলছে বিএনপি। কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে পড়েছে। যেহেতু কোর্ট এটাকে বাতিল করেছে, সমাধানটাও কিন্তু কোর্টের মাধ্যমেই করতে হবে। সরকার এক্সিকিউটিভ অর্ডারে চাইলেও করতে পারবে না। যতগুলো দুর্নীতিবাজকে জনগণ দেখছে, দুদিন পর তাদের কিছুই হবে না, এসব নাটক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। শনিবার গাজীপুরের তেলিপাড়া এলাকায় গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। এছাড়া কোটা পদ্ধতি সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী 2 বছরের জন্য গাজীপুর জেলার জাতীয় পার্টির কমিটিতে আব্দুস সাত্তার মিয়াকে সভাপতি ও কামরুজ্জামান মণ্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন দলের চেয়ারম্যান।
একটি দুর্নীতিবাদেরও কোনো শাস্তি হবে না। এটা আপনাদেরকে আমি আজকে পূর্বাভাস আমার ধারণা থেকে বললাম। এর আগে আমরা দেখছি ক্যাসিনো মামলা কি হয়েছে, কত ধুমধাম এর ধরে তার কি হয়েছে বলেন? ক্যাসিনোতে কোনো লোককে শাস্তি পেয়েছে? সারা পাইছে কেউ? এগুলো নাটক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার 2024-2025 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র মুকিতুর রহমান রাফি শনিবার 56,89,86,400 টাকার এ বাজেট ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল। মাদারীপুরে নির্মিতব্য দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় ও জুডিশিয়াল একাডেমির প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এলাকা, পৌরসভার শেখ হাসিনা সড়ক, চরসেমাইলে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আইনমন্ত্রী সহ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী, আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। 3টি প্রস্তাবিত স্থানের মধ্যে কোথায় আইন বিশ্ববিদ্যালয় ও জুডিশিয়াল একাডেমি নির্মিত হবে তা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ 10টি ড্রেজার, একটি বাল্কহেড ও 2টি স্পিডবোট সহ 43 জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নাসিরকান্দি এলাকার উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ সময় ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট সহ 43 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অবৈধ বালু বিক্রয় করা 15,41,500 টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নকল এবং অনুমোদনহীন যেসব ওষুধ দেশের বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা বন্ধ করা না হলে ঔষধ নীতিমালা কোনো কাজে আসবে না বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শনিবার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের PHA মিলনায়তনে জাতীয় ঔষধ নীতি 1982 প্রণয়নের 42 বছর অর্জন ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ঔষধ নীতিতে সমতা ও ন্যায্যতা প্রয়োজন। ঔষধের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে বেশি টাকা না নিতে পারে সে বিষয়েও নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানান তারা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি করলাম আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হোর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও লাইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস।
টিয়া হইসার লোকে করি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।